হ্যালো বন্ধুরা, হেডলাইন দেখে হয়তোবা ভাবতেছেন যে মাত্র 400 রুপিতে কিভাবে দার্জিলিং থেকে গ্যাংটক যাব। আসলে বিষয় তেমন কিছুই না। আপনিও পারবেন, আমিও পারবো, বা যে কেউ পারবে। ব্যাপার হইতেছে শেয়ার গাড়ি যায় এই দার্জিলিং এর চকবাজার থেকে। এইখানে এসে আপনারা শেয়ার গাড়ি পাবেন টাইমলি ছাড়ে। তো এই শেয়ার গাড়িগুলো আপনার দার্জিলিং থেকে গ্যাংটক 400 রুপি নিয়ে থাকে এবং আপনি খুব স্বাচ্ছন্দ্যে রোড সিন দেখতে দেখতে যাইতে পারবেন। আমরা যারা বাংলাদেশ থেকে যাই তারা হয়তো অনেক কিছু চিন্তা করি যে কিভাবে যাব, কোথায় থাকবো, কত টাকা ভাড়া পড়বে। আসলে এইগুলা কোনো বিষয় না। আপনি আসলে অটোমেটিক বুঝে যাবেন। আপনি আসার আগে হয়তো বা অনেক ভিডিও দেখতেছেন, আমরা যে ভিডিওগুলো করি এগুলো দেখেন, অনেক কিছু জানেন, ঠিক আছে, জানতে পারেন। আবার অনেকের ভিতরে অনেক ভয় কাজ করে যে কোথায় গিয়ে কি করব। তো কোনো বিষয়ই না, মানে আপনি ঠিক বাংলাদেশে যেইভাবে ঘোরাফেরা করেন ওই রকমই, কোনো বিষয় না। তবে পাসপোর্টটা সবসময় সাথে থাকতে হবে। আর ভাষাটা নিয়ে একটু প্রবলেম হইতে পারে, তারপরেও আপনারা অনেক বাঙালি পাবেন এখানে। কলকাতা, শিলিগুড়ি, এরা বাংলায় কথা বলে। এই ধরনের অনেক লোক পাবেন। আর এরা যে হিন্দিগুলো বলে এইগুলো আপনি একটু চলাফেরা করলেই আসলে আপনি আয়ত্ত করতে পারবেন, কোনো বিষয়ই না। দার্জিলিং থেকে গ্যাংটক অনেকে 12টা, 12:30 এইরকম টাইমে রওনা করেন। তো আমার পরামর্শ হবে যে একটু সকাল সকাল রওনা দেওয়াটাই ভালো। এখানে এমনিতেই আবহাওয়া ঠান্ডা, আপনি দুপুরে গেলেও ঠান্ডা আবহাওয়াটা পাবেন। তো ব্যাপার হইতেছে সকাল আপনার 7:30টায় আপনার শেয়ার কার ছাড়ে। তো 7:30টায় হলে হবে কি, এখান থেকে মোটামুটি 4.5 ঘন্টা লাগে। আর এটা রোডের উপরে অনেকটা নির্ভর করে। তো আপনার 7:30টায় উঠলে মোটামুটি 12টা, 12:30টার ভিতরে আপনারা গ্যাংটক পৌঁছায় যাবেন। তো ওখানে গিয়ে মানে ওখানে যে সাইট সিনগুলো এইগুলো আপনারা ওই দিনই কমপ্লিট করতে পারবেন। আর লেট না করাই ভালো। সকাল সকাল গেলে আপনার আপনার সময় তো গাড়িতে কেটে যাবে এবং অসাধারণ আপনার সাইট সিন দেখতে দেখতে গ্যাংটক পৌঁছাই গেলেন। এবং ওই 12:30টার ভিতরে বা 12টার ভিতরে যদি পৌঁছাইতে পারেন, ওখানে গিয়ে হালকা নাস্তা টাস্তা করলেন বা দুপুরের খাবার টাবার খাইলেন। খাওয়ার পরে একটা গাড়ি ট্যাক্সি রিজার্ভ নিয়ে তারপরে শহরের সাইট সিনগুলো দেখতে পারেন। তো শহরের সাইট সিনগুলো দেখতে গাড়ি আসলে ট্যাক্সি যেগুলো আছে এগুলা অনেকের কাছে 2200-2300 এরকম ভাড়া পায় বা চায়। তো এদের সাথে একটু দাম দর করতে হবে। আমরা যেমন আপনার অনলি 1200 রুপিতে আপনার শহরের সাইট সিনগুলো দেখছিলাম। তো অনেক আপনার দাম দর করতে হয়েছিল, তারপরে কিন্তু পাইছি। গ্যাংটক গিয়ে কিভাবে ট্যাক্সি ড্রাইভারের সাথে দাম দর করছিলাম তার একটু নমুনা আপনাদেরকে দেখাইতে চাই। দেখেন তাইলে। सॉरी आधार में नहीं आपसे माफ करता हूँ ना, नहीं होता है भाई। आधार में कहीं भी नहीं मिलेगा आपका, इतना सब कुछ कहीं नहीं मिलेगा ना। भैया किधर भी करे तो कैमरा, ये भैया बोल रहे हैं 1000 रुपये में घुमाने के लिए, उधर दिखा उधर कैमरा। आपका नाम क्या है? हमारा नाम तुमिन। 1000 रुपये में क्या होता है? बहुत कुछ होता है। उधर 4 घंटा में हमारा सब चीज महंगा पड़ेगा भैया, हमको खरीदना भी महंगा पड़ेगा। पेट्रोल सुनो, पेट्रोल 100 रुपये से ज्यादा है यहाँ पर। और उस दिन ये आते 1 लीटर पेट्रोल का ये केबल कार का केबल का सब आपका केबल कार का क्या आपका ना ভিসা দেন পাসপোর্ট দেন না, ভিসা না, পাসপোর্ট দেন। আর টিকিটও आपका ये দেন, দুইটা পাসপোর্টের ফটোকপি দেন। শুনো, আমরা মোটামুটি ট্যাক্সি ড্রাইভারের সাথে অনেক দাম দর করার পরে ও 1200 টাকায় আপনার 1200 টাকা না, রুপিতে রাজি হয়েছিল। আর দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার যে রোডটা হইতেছে অসাধারণ এবং অনেক মানে গাছপালা, পাহাড়, চা বাগান, এগুলো দেখতে দেখতে যাবেন, মোটামুটি ভালোই লাগবে, খারাপ লাগবে না। এই রোডগুলো কিন্তু মোটামুটি ভালো উঁচু, ভিডিওতে ওইভাবে বোঝা যায় না। আপনারা বুঝতে পারতেছেন কি না আমি জানি না, হয়তো বা বুঝতে পারেন আবার নাও পারেন। আর দেখেন
কি সুন্দর আপনার চা বাগান। তো মানে কারো মনে যদি কোনো অশান্তি থাকে, আমার মনে হয় এইসব জায়গা ট্যুরে আসলে মন ভালো হয়ে যাবে। আর একটা বিষয় হইতেছে, আমরা যখন ট্যুর প্ল্যান করি তখন মানে সবাই কোথায় কিভাবে যাব, কি করব না করব, এই বিষয়গুলো আগে থেকেই চিন্তা করি। এবং এইটা অবশ্য ঠিক যে এগুলো আগে থেকে চিন্তা ভাবনা করাটা এবং একটা প্ল্যান করে কোথাও যাওয়া, এগুলো ভালো। তো আমার পরামর্শ থাকবে, আপনারা যদি দার্জিলিং এবং সিকিম এই দুইটাই যদি আপনার ট্যুর প্ল্যান করে থাকেন, তাহলে আমার পরামর্শ থাকবে প্রথমে দার্জিলিং দেখবেন, তারপরে সিকিম যাবেন। তার কারণ হইতেছে আপনার দুইটাই সুন্দর, মানে দার্জিলিংও অনেক সুন্দর, আবার সিকিম আরও অনেক সুন্দর। তো দার্জিলিং যাওয়ার পরে আপনারা যদি সিকিম যান, সেক্ষেত্রে আপনাদের ভিতরে ভালো লাগাটা অনেক বেশি কাজ করবে। আর আপনার সিকিম থেকে যদি দার্জিলিং আসেন, সেক্ষেত্রে হয়তো বা আপনাদের অনেকের ভালো নাও লাগতে পারে। তো দুইটা স্থান কিন্তু সুন্দর, এটা যার যার ব্যক্তিগত বিষয়, কার কোথায় ভালো লাগবে না লাগবে। তবে আমার পরামর্শ থাকবে, আপনারা প্রথমে দার্জিলিং যাবেন, ওখানে ঘোরাঘুরি করবেন, তারপরে সিকিম যাবেন, যদি দুইটা স্থানই আপনাদের ট্যুরের প্ল্যান থাকে। তাহলে আমরা অনেকে শীতের সময় ট্যুর করি, তো আমাদের ধারণা যে শীতের সময় হয়তো বা ট্যুর করলে অনেক ভালো লাগবে। তো এটা আসলে যার যার ব্যক্তিগত বিষয়। তো আমার কাছে অবশ্য শীতের ট্যুরটা অতটা ভালো লাগে না। আপনি যদি বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যান, পাহাড়ি অঞ্চলটা কিন্তু আপনার গরমের সময়ও ঠান্ডা থাকে, কারণ পাহাড় তো অনেক উঁচু এবং মিক্স হয়ে যায় বলতে গেলে। আর শীতের সময় একটা প্রবলেম হইতেছে, এখানে তো আপনার বরফ পড়ে, ঠিক আছে। তো দার্জিলিং হয়তো বা শীতের সময় অনেক শীত থাকে, বরফ হয়তো বা অতটা দেখা যায় না, তবে সিকিম গেলে আপনি বরফ পাবেনই। তো আমরা অনেকে মানে বরফ দেখার জন্যও কিন্তু সিকিম যাই, 0 পয়েন্ট গেলে আপনার বরফ দেখা যায়। তো আসলে যখন শীতকাল, তখন কিন্তু ওখানে এতটাই বরফ পড়ে যে আমাদের অনেকের হয়তো বা 0 পয়েন্ট যাওয়ার ইচ্ছা থাকে, ইয়াংথাং ভ্যালি যাওয়ার ইচ্ছা থাকে, লাচুং যাওয়ার ইচ্ছা থাকে। তো আপনি লাচুং তারপরে ইয়াংথাং ভ্যালি পর্যন্ত যেতে পারবেন, 0 পয়েন্ট পর্যন্ত কিন্তু শীতের সময় আর যাইতে পারবেন না, কারণ এই মানে পাহাড়গুলো তো অনেক উঁচু, আর রোডগুলোতে এতটা বরফ পড়ে যায় যে গাড়ি কিন্তু আর যাইতে পারে না। তো শীতের সময় গেলে কিন্তু আপনার 0 পয়েন্ট কিন্তু অনেক সুন্দর, অনেক। তো আপনারা বরফ উপভোগ ঠিকই করতে পারবেন, কিন্তু 0 পয়েন্টে যাওয়ার যে একটা মজা, এটা কিন্তু পাবেন না। 0 পয়েন্টটা কিন্তু আপনার 18,000 ফুট উঁচু। এইখানে মানে যে পাহাড়গুলা অনেক সুন্দর, মানে অনেকটা আপনার লাদাখের মতো পাহাড়গুলা। তো আমার পরামর্শ থাকবে শীতের সময় না, আপনার এপ্রিল, মে, জুন এই মাসগুলোতে আপনারা যান। যদিও এপ্রিল, হ্যাঁ, যদিও এপ্রিল মাসটা হইতেছে না, এপ্রিল না আসলে মে মাসটা ওদের হয়েছে সিজন। এই সময় গেলে একটু টাকা বেশি খরচ হয়, তো বেশি খরচ হইলেও ভালো, তার কারণ হচ্ছে আপনি উপভোগ করতে পারবেন। আর এই যে আপনার মে মাসে যাবেন, মে মাসে ওখানে গেলে মানে মে মাস তো আসলে গরম, বাংলাদেশে অনেক গরম, বা শিলিগুড়ি, কলকাতা এই সব জায়গাতেও অনেক গরম। তো এই গরম থেকে আপনার রেহাই পাওয়ার জন্য যদি আপনারা দার্জিলিং যান বা সিকিম যান, তখন কিন্তু একটা ঠান্ডা আবহাওয়া পাবেন, ওখানে গেলে ভালো লাগবে। আর 0 পয়েন্ট আপনারা হয়তো বা চিন্তা করেন যে আমরা এপ্রিল, মে, জুন এই মাসগুলোতে সিকিম গেলে বরফ দেখতে পারবো কি না। তো 0 পয়েন্ট তো আসলে 18,500 ফুট উঁচু। তো ওখানে গেলে আপনি 12 মাস বরফ পাবেন। তো আপনি গরমের সময় ঠান্ডা শীতল আবহাওয়া অনুভব করতেছেন, আবার বরফও পাইতেছেন, এটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। আর শীতের সময় গেলে কিন্তু আপনারা 0 পয়েন্ট পর্যন্ত যেতে পারবেন না। আবার অনেক ভালো ভালো স্পট আছে যেগুলো যাইতে পারবেন না, রোডে বরফ জমা হয়ে থাকে, যার কারণে গাড়িগুলো ওদিকে যেতে পারে না। আর ইন্ডিয়ান প্রশাসনও আপনার ওই সময় অনুমতি দেয় না।
তাইলে আমরা তো টাকা পয়সা খরচ করে যাইতেছি, তো আমরা যদি ভালোভাবে নির্দিষ্ট লক্ষ্যে যাইতে নাই পারি তাইলে অবশ্যই মনের ভিতরে একটা দুঃখ থেকে যাবে। তো এই কারণে আমার পরামর্শ হইতেছে আপনারা গেলে মানে যদি ইন্ডিয়াতে যান তাহলে শীতের সময় যাবেন না, গরমের সময় যাবেন। এইটা আমার মনে হয় আপনাদের জন্য অনেক ভালো হবে। পাসপোর্ট ভিসা নিয়ে এবার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে পাসপোর্ট তো করবেনই, পাসপোর্ট যে প্রক্রিয়াতে করতে হয় এটা আসলে বিভিন্ন ব্লক আছে পাসপোর্টে অনলাইনে কিভাবে আবেদন করতে হয়, এইগুলো দেখে আপনারা করতে পারবেন। তো এবার আসি ইন্ডিয়ান ভিসার ব্যাপারে। ইন্ডিয়ান ভিসা মানে যখন করবেন তখন কিন্তু আপনাকে ইন আউট একটা বর্ডার দেখাইতে হবে। তো আমার মনে হয় যে আপনারা বেনাপোল, তারপরে দর্শনা বর্ডার, তারপরে আগরতলা, এইগুলা বাদে আপনারা যে কোনো মানে যে গেট থেকে বেরোবেন বা বেরানোর ইচ্ছা এইগুলো দিবেন। তার কারণ হইতেছে আপনি যদি বুড়িমারি চ্যাংরাবান্ধা বর্ডার সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেনাপোল, তারপরে দর্শনা রেলওয়ে বর্ডার, তারপরে আগরতলা, এইগুলো অটোমেটিকই আপনার ফ্রি পাবেন। তো তাহলে আপনি যদি বুড়িমারি চ্যাংরাবান্ধা বর্ডার সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেনাপোল পাইতেছেন, দর্শনা পাইতেছেন, তারপরে আগরতলা পাইতেছেন, এই তিনটা পাইতেছেন। তাহলে টোটাল আপনার 4টা বর্ডার কিন্তু আপনি পেয়ে গেলেন। তো এই 4টার আপনি 4টা থেকেই আপনি যাইতে পারবেন আবার আসতে পারবেন। তো এখন কেউ যদি এই আপনার বেনাপোল বর্ডার সিলেক্ট করে সেক্ষেত্রে কিন্তু বেনাপোল তো আপনি এমনিও পাইতেন। তো বেনাপোল সিলেক্ট করলে হবে কি আপনি দর্শনা রেলওয়ে বর্ডার আর আগরতলা এই 3টা পাবেন, 4টা কিন্তু আর পাইতেছেন না। বুড়িমারি চ্যাংরাবান্ধা কিন্তু আপনাকে দিবে না। তো আমি যেহেতু বুড়িমারি চ্যাংরাবান্ধা বা আপনার যে কোনো বর্ডার আর কি, জাফলংয়ের যে বর্ডারটা আছে ওই বর্ডারটার নাম আমার মনে আসতেছে না, এইগুলা সিলেক্ট করলেও কিন্তু আমি অটোমেটিক এই কয়টা বর্ডার এমনি পাইতেছি। তো যারা সিকিম, দার্জিলিং এই জায়গাগুলো দেখতে যাবেন তারা তো বুড়িমারি চ্যাংরাবান্ধা বর্ডার থেকে গেলেই সব থেকে সুবিধা হবে। আর ব্যাপার হইতেছে আমরা যখন ইন্ডিয়াতে যাই অবশ্যই সবাই মার্কেট করে নিয়ে আসি। তো আপনার বুড়িমারি চ্যাংরাবান্ধা বর্ডার, এই বর্ডারে আপনার লোক কম হয়, যার কারণে মালামাল আনা অনেক সহজ হয়, কোনো ঝামেলা হয় না। বেনাপোলে যেমন হাজার হাজার মানুষ পার হয়, ওখানে কিন্তু অনেক ঝামেলা হয়। অনেক সময় শুনছি যে মালামাল নাকি রেখে দেয়, আর চেকটাও অনেক মানে জটিলভাবে করে। তো এখান থেকে আসলে অতটা ঝামেলা পোহাইতে হবে না। আর আমরা বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে আসি এই বুড়িমারি চ্যাংরাবান্ধা বর্ডার হয়ে, তো আসার সময় হয়তো বা এখান থেকে হানিফ সার্ভিস আছে ঢাকা থেকে, আবার আপনার বুড়িমারি পরিবহন আছে বা শ্যামলী পরিবহন আছে, এগুলো কিন্তু আপনার বুড়িমারি বর্ডার পর্যন্ত যায়। এরা কিন্তু আর ওই ইন্ডিয়ার ওই পাশে কিন্তু আর এদের কোনো সার্ভিস নাই। তো শ্যামলী এনার ট্রাভেলসের আসলে বুড়িমারি বর্ডারে আপনাকে নামাই দিবে, ওখান থেকে আবার আপনি ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে ওদেরই আর একটা বাস থাকে আপনার ইন্ডিয়ার অপর পাশে, ওখান থেকে আপনারা শিলিগুড়ি পর্যন্ত যাইতে পারবেন। তো বিষয়টা হইতেছে শ্যামলী পরিবহনের আপনার লোক আপনার ওই বর্ডারে বিভিন্ন জায়গাতে থাকে, ওরা আপনাকে বাংলাদেশ অংশতেও হেল্প করবে আবার ইন্ডিয়ার অংশতেও আপনার হেল্প করবে। তো মালামাল আনার সময়ও কিন্তু ওরা যথেষ্ট হেল্প করে। তো সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলা হবে না। যদি আপনার মাল বেশি থাকে সেক্ষেত্রে যদি আপনার ইন্ডিয়ান যে পুলিশ আছে বা বিএসএফ আছে এদেরকে ম্যানেজের যে বিষয়টা এটা শ্যামলী পরিবহনের ওরাই করে, যার কারণে আপনি কিন্তু খুব মানে ভালোভাবে মাল নিয়ে আসতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি বেনাপোল থেকেও যদি যান তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে বাসগুলো ডাইরেক্ট সার্ভিস দেয়, তার মানে একেবারে বাংলাদেশ থেকে একেবারে ইন্ডিয়াতে যায়। হয়তোবা অন্য পরিবহনের কাটা সার্ভিস আছে, ওদের বিষয়টা আমি জানি না, তবে যেগুলো সরাসরি সার্ভিস দেয় এদের থেকে কিন্তু আপনার একটু হলেও বেশি সুবিধা পাওয়া যায়। এবারে সেই নামাজ কালামের বিষয়ে, দার্জিলিংয়ে মসজিদ আছে, যে কোনো কারোর কাছে জিজ্ঞেস করলেই আপনাকে মসজিদ দেখাই দিবে।
চাইলে ওখানে বসে আপনার নামাজ পড়তে পারেন। আবার অনেক হোটেল আছে যেখানে আপনার মুসলিম আছে, তো ওইখানে জায়নামাজ চেয়ে আপনি রুমে বসেও আর কি নামাজ পড়তে পারবেন। আর দার্জিলিংয়ে যে মসজিদ আছে ওই মসজিদের পাশেই আপনার ইসলামিয়া হোটেল আছে, খুবই টেস্টি খাবার, ওইখানে ইচ্ছা করলে খাবার খাইতে পারেন। আর আমরা অনেক সময় ইন্ডিয়াতে যখন যাই তখন হয়তো বা চিন্তা করি যে এখানে হয়তো গরুর গোস্ত টোস্ত পাওয়া যাবে না, কিন্তু না, মুসলিম যে হোটেলগুলো ওইখানে আপনারা গরুর গোস্ত পাবেন। আবার বৌদ্ধ যারা ওদের হোটেলগুলোতেও আপনি গরুর গোস্ত পাবেন, ওরা গরুর গোস্ত খায়, তবে ওরা গরুর গোস্তও খায় আবার শুকরও খায়। তো আমরা যারা মুসলিম আছি আমরা সবসময় মুসলিম হোটেলে খাবার খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো একটু কারো কাছে জিজ্ঞেস করলেই, যে কোনো মানুষের কাছে বা যে কোনো দোকানদারের কাছে জিজ্ঞেস করলেই আপনাকে মুসলিম হোটেল দেখাই দিবে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন। আবার নামাজ কালামের বিষয়ে যখন নামাজের টাইম হবে কারো কাছে জিজ্ঞেস করলেই আপনাকে মসজিদ দেখাই দিবে, আপনি ওখানে গিয়ে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার সময় তিস্তা নদী আপনার চোখে পড়বে। তো এই তিস্তা কিন্তু বাংলাদেশের তিস্তাই, মানে একই নদী। ওরা বাঁধটা দিয়ে আমাদের তিস্তা নদীটা আপনার পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তো এই তিস্তাটা কিন্তু আসলে সিকিমে আসলে মানে এই নদীর উৎস সিকিম পাহাড় থেকে। তো যখন আপনারা দার্জিলিং থেকে গ্যাংটক যাবেন তখন কিন্তু তিস্তা নদী আপনার চোখে পড়বে এবং ভালোও লাগবে। এবং তিস্তা নদীর মানে কিছু কিছু মানে দৃশ্য অনেক সুন্দর। আর যখন আপনি দার্জিলিং থেকে গ্যাংটক যাবেন তখন এই গাড়ি কিন্তু আপনাকে ব্রেক দিবে, তো ভালো ভালো স্থানেই ব্রেক দেয়, যেই স্থানগুলো দেখার মতো মোটামুটি ছবি টবি তুলে মজা করতে পারবেন। আর আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হইতেছে আমরা যারা ভিডিও বানাই, তো ভিডিও যখন বানাই তখন কিন্তু মানুষ আসলে ভালো আপনার রেসপেক্ট করে এবং অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। তো আপনারা যারা বিভিন্ন ট্যুর করেন বা ট্যুরে যান, আমার মনে হয় ব্লগ না করলেও ভিডিও টিডিও করবেন, মানুষ দেখবেন যে সম্মান করবে, আপনার সাথে এসে কথা বলবে, আপনার চ্যানেলের নাম জিজ্ঞেস করবে। এইগুলা যখন জিজ্ঞেস করে তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো ব্যাপার হইতেছে এই ভিডিও বানাইতে আসলে অনেক কষ্ট আছে। এই যেমন আমার সাথে যারা আসছিল বা এই গাড়িতে যারা যাত্রী ছিল এরা কিন্তু অনেকে ঘুমাইতেছিল, তারপরে কেউ রোড সিনগুলো দেখতেছিল। তো আমার কিন্তু চোখে ঘুম নাই, মানে ঘুম আসলেও ঘুমাইতে পারতেছিলাম না। একটাই উদ্দেশ্য আপনাদেরকে ভিডিওগুলো দেখানো। তো এই যে ভিডিওগুলো কষ্ট করে বানাই এইগুলো দেখবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। তো এইগুলো করলে একটু ভালো লাগে, এই আর কি, আর কিন্তু কিছু না। আর আপনারা যখন বাংলাদেশ থেকে আসবেন তখন আসলে যদি কেউ এপ্রিল মেতে আসেন, ওই সময় তো আসলে বাংলাদেশে অনেক গরম, তো অবশ্যই শীতের কাপড় চোপড় আনার মানে চিন্তাভাবনা মাথায় থাকে না। কিন্তু এইখানে এসে মোটামুটি কিন্তু আপনাকে জ্যাকেট, সোয়েটার এগুলো পরে চলাফেরা করতে হবে, নাহলে কিন্তু শীত লাগবে। তো বাংলাদেশ থেকে আমার পরামর্শ হইতেছে, বাংলাদেশ থেকে যখন আপনারা আসবেন তখন চেষ্টা করবেন মানে ব্যাগ এইটা একটু ছোট, মানে যেইটা মানে না পড়লেই নয়, খুব দরকার এই মানে সামান্য কিছু কাপড় চোপড় নিয়ে আসবেন। তার কারণ হইতেছে আপনার যাওয়ার সময় কিন্তু আপনি মানে মার্কেট করে নিয়ে যাবেন, বাসায় যারা আছে মা বাবা বা ভাই বোন বা মানে কারো ওয়াইফ থাকলে, বাচ্চা থাকলে, এদের জন্য তো মার্কেট করে অবশ্যই নিয়ে যাবেন। তো সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আসার সময় ব্যাগটা ছোট করে নিয়ে আসবেন, আর আপনার যাওয়ার সময় ব্যাগটা মানে মানে এখানে এসে দরকার হলে ব্যাগ কিনবেন, সেক্ষেত্রে ভালো হবে। কথা বলতে বলতে আমরা রংপো চেকপোস্টে চলে এসেছি। তো এইখানে আমরা যারা বাংলাদেশি আছি বা যারা ফরেনার আছে এদের হচ্ছে পাসপোর্ট এগুলো কিন্তু এখানে জমা দিতে হয়, এবং ওরা আপনার এখান থেকে একটা ফর্ম পূরণ করতে হয়, আপনি কয়দিন সিকিমে থাকবেন, কবে ফেরত আসবেন, এইগুলো এখানে লিখতে হয়। তারপরে ওরা সিল টিল দেওয়ার পরে আমরা সিকিমে ঢুকতে পারি, তার আগে কিন্তু ঢুকতে পারি না। রংপো চেকপোস্টে কী কী কাগজপত্র লাগবে, তো এইখানে আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে, ভিসার ফটোকপি লাগবে, আপনি যদি চাকরিজীবী হন তো সেক্ষেত্রে এনওসি লাগবে, স্টুডেন্ট হইলে আপনার স্টুডেন্ট কার্ডটা এইগুলো লাগবে। তো এইগুলো আর এক কপি আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
তো এইগুলো কিন্তু অবশ্যই আপনার বাংলাদেশ থেকে নিয়ে আসবেন, না হলে কিন্তু আপনার সিকিমে ঢুকতে পারবেন না। আর যখন আপনার দার্জিলিং থেকে গ্যাংটক আসবেন শেয়ার গাড়িতে, ওদের সাথে বলবেন যে আমরা ফরেনার, আমাদের র্যাঙ্ক পড়তে একটু সময় দিতে হবে। সেক্ষেত্রে শেয়ার গাড়ির যে ড্রাইভার আছে ও আপনাদেরকে সময় দিবে। আর একটা কথা বলে রাখি, সেটা হইতেছে আমরা তো বাংলাদেশে যত্র আসলে স্মোক করি, তো সিকিমের আইন কানুন কিন্তু আলাদা। আপনি শিলিগুড়িতেও যেখানে সেখানে স্মোক করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে কেউ কিছু বলবে না, কিন্তু সিকিমে কিন্তু প্রকাশ্যে আপনি স্মোক করতে পারবেন না। স্মোক করলে কিন্তু আসলে কেউ বলছে 500 রুপি আপনার জরিমানা, কেউ বলছে 2500 রুপি, আসলে সঠিক জানি না, তবে জরিমানা যে করে এইটা সঠিক। তো সিকিমে গিয়ে প্রকাশ্যে স্মোক করবেন না। যদি স্মোক করার ইচ্ছা হয় সেক্ষেত্রে কারো কাছে জিজ্ঞেস করবেন যে কোথায় স্মোক করা যাবে, তো ওরা আপনাকে দেখাই দিবে, ওখানে আপনি স্মোক করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। রেংপোতে আপনার চেক করার পরে এখান থেকে আপনার গ্যাংটক যাইতে আসলে ঘন্টাখানেক সময় লাগে। তো রোড সিন দেখতে দেখতে আসলে ঘন্টাখানেক সময় যে কোথা থেকে চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। গ্যাংটকে বা সিকিমে আসলে ঢোকার পরে একটা জিনিস খুব আফসোস হয়, সেটা হইতেছে এখানকার এলাকা আপনার এত পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা মানে আপনি না দেখলে বুঝতে পারবেন না। তো আমার কাছে মানে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশটা কি এরকম হইতে পারতো না, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কি হইতে পারতো না। বিশেষ করে সিকিম রাজ্যের আইন কানুন আলাদা, এইখানে মানে মানুষ অনেক সচেতন। আবার আপনার শিলিগুড়ি কলকাতা কিন্তু ওরকম না, আসলে বাঙালি যেখানে আছে সেখানেই মানে সমস্যা আছে। তো আসলে আমরা বাঙালি, তাতে কি আমরা চাইলে মানে এরকম মানে সিকিম যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন এরকম চাইলে আমরাও পারি, একটু সচেতন হলেই হয়। আর পরিষ্কার পরিচ্ছন্ন যখন এলাকা থাকবে তখন কিন্তু আপনার নিজের কাছেও ভালো লাগবে। কথা বলতে বলতে আমরা কিন্তু গ্যাংটক চলে এসেছি। তো গ্যাংটক হইতেছে আপনার সিকিমের রাজধানী। তো গ্যাংটকে আমাদের শেয়ার গাড়িটা নামাই দিছে। এখান থেকে আমাদেরকে কিন্তু একটা ট্যাক্সি নিতে হবে এনজি মার্গ যাওয়ার জন্য। তো আমি মনে করি আপনারা যারা ইন্ডিয়াতে আসবেন, বিশেষ করে সিকিমে, চেষ্টা করবেন গ্যাংটকে আপনার এনজি মার্গ এইখানেরই আর কি আশেপাশে খুব কাছাকাছি হোটেল নিতে। তার কারণ হইতেছে গ্যাংটকের যে আপনার এনজি মার্গ যে আপনার শহরটা, এটা কিন্তু অনেক সুন্দর এবং হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে। তো এখান থেকে আপনার ট্যাক্সিতে ভাড়া আসলে 200 টাকা চায়, 200 রুপি, হ্যাঁ টাকা হয়ে যেতেছে বারবার। তো আপনারা দাম দর করে 150 রুপিতে নিতে পারবেন। আমরা 150 রুপি দিয়ে নিছিলাম। এখান থেকে মানে 2 কি 2.5 কিলোমিটার হইতে পারে। তো এখানে কিন্তু আপনার ওই অটো টোটো এগুলো কিন্তু নাই, আপনাকে ট্যাক্সিই নিতে হবে। তো আপনারা যদি 2 জন যান বা 3 জন যান, ওখানে গেলে আরও অনেক মানুষ পাবেন যারা আপনার এনজি মার্গ যাবে। তো তাদের সাথে আপনার কথা বলে একসাথে একটা গাড়ি রিজার্ভ করে যাইতে পারেন, সেক্ষেত্রে খরচ কিছুটা কম পড়বে। আমরা অনেকেই কিন্তু এই শেয়ার গাড়ি যেখানে আমাদেরকে ছেড়ে দিছে এর আশপাশেই হোটেল নিই। আর ব্যাপার হইতেছে এর আশপাশে হোটেল নিলে হয়তো বা আপনি কম টাকার ভিতরে হোটেল পাবেন, কিন্তু এনজি মার্গ কিন্তু আপনাকে দেখতে যেতেই হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার 200 রুপি করে ভাড়া বেশি লাগবে। তো আমার মনে হয় যে আপনি এনজি মার্গের কাছাকাছি এবং এনজি মার্গের মানে সাথেই অনেক হোটেল আছে, 1500 রুপি এরকম টাকার ভিতরে পেয়ে যাবেন। তো একটু দাম দর করলে আরও কমেও পাবেন, যেমন আমরা আপনার 1300 রুপি দিয়ে একটা হোটেল নিয়েছিলাম। তো এই শেয়ার গাড়িগুলো যেখানে ছেড়ে দিচ্ছে এইখানে আপনার হোটেল না নিয়ে আপনার যদি 200 রুপি বা 300 রুপি বেশিও লাগে, সেক্ষেত্রে আপনি এনজি মার্গেই আপনার হোটেল নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে ধরেন যখন খুশি তখন এনজি মার্গে এসে বসতে পারবেন, একটু হাঁটাহাঁটি করতে পারবেন, এবং এনজি মার্গের এখানে যে মার্কেট আছে কেনাকাটা করতে পারবেন। তারপরে খাবারের হোটেল আছে এই গ্যাংটকে। এনজি মার্গেও কিন্তু আপনারা এনজি মার্গের নিচে আপনারা মানে খাবার হোটেল পাবেন, মুসলিম হোটেল আছে, ওখানে খাওয়া দাওয়া সেরে নিতে পারবেন। আর ব্যাপার হচ্ছে এনজি মার্কেট যত নিচে যাবেন পোশাক আশাকের দাম কিন্তু ততটা আপনার কম পড়বে। যেমন এনজি মার্কেট ওখান থেকে যদি নেন একটু বেশি পড়বে,
আর নিচ থেকে নিলে কিন্তু আরও কম পড়বে। আর ব্যাপার হইতেছে, আপনারা যদি মনে করেন যে শিলিগুড়ি থেকে কেনাকাটা করবেন, সেক্ষেত্রেও আপনারা শিলিগুড়ি থেকে কেনাকাটা করতে পারেন। সেক্ষেত্রে আরও অনেক প্রাইস কম পড়বে এবং শিলিগুড়ির মার্কেট অনেক বড়, তো মার্কেট ঘুরতেও পারবেন, কেনাকাটাও করতে পারবেন। আর গ্যাংটক থেকে কেনাকাটা করলে এইগুলো তো আপনাকে মানে ট্রেনে হয়তো বা গ্যাংটক থেকে আপনি নর্থ সিকিমে যাবেন, 0 পয়েন্টে যাবেন, এই লাকেজ টাকেজ নিয়ে টানাটানি করতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার শিলিগুড়ি গিয়ে কেনাকাটা করে তারপরে আপনার বাংলাদেশে চলে গেলেন, এক্ষেত্রে সহজ হবে। গ্যাংটক পৌঁছানোর পরে আপনারা মানে 12টা 12:30টার ভিতরে পৌঁছাইতে পারলে ওই দিনই আপনার সাইট সিনগুলো কমপ্লিট করতে পারবেন। সাইট সিনগুলো কমপ্লিট করতে মোটামুটি আপনার 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। আর ট্যাক্সি তো নিতেই হবে। আর আমি তো আগে আমার মানে একটা ভিডিওতে দেখাইছি যে কিভাবে ট্যাক্সি রিজার্ভ করতে হবে বা দাম দর করতে হবে। দাম দর করে নিতেই হবে, না হলে কিন্তু আপনি ঠকে যাবেন। সাইট সিন করার সময় কিছু কিছু এলাকা আপনার চোখে পড়বে, মানে ওখানকার রোড ঘাট প্লাস বাড়িঘর, এগুলো দেখলে মনে হবে যে ইউরোপে আছি। তো আসলে সিকিম এসে আপনার ইউরোপের স্বাদটাও কিন্তু আপনি পাবেন এবং এখানকার খাবারের মান অনেক ভালো। আমরা তো মানে ভাজা পোড়া অনেকে খাইতে পারি না, অ্যাসিডিটি হয়, কিন্তু এইখানে আপনি ভাজা পোড়া পেট ভরে খাইতে পারবেন, সেক্ষেত্রে কোনো অ্যাসিডিটি হবে না। খাবারগুলো অনেক ফ্রেশ আর ভালো লাগবে, ভালো লাগার মতোই বিষয়। বাংলাদেশে তো অনেক ভেজাল দেয় খাবার, মানে খারাপ বা কিছু, এখানে এরকম কিছু নাই, আপনি ফ্রেশ খাবারটা পাবেন। তো আসলে ব্যাপার হইতেছে এইখানের আসলে প্রশাসন যারা, এদের এই মানে সিকিমটাকে এত সুন্দরভাবে সাজাইছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। আমাদের বাংলাদেশের সরকার কি চাইলে এরকম পারে না? অবশ্যই পারে। সম্মিলিত মানে প্রয়াস দরকার বা ইচ্ছা থাকার দরকার। তো যদি আপনার একটা সুন্দর একটা শহর হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সাজানো গোছানো হয়, রোডঘাটগুলো নিট অ্যান্ড ক্লিন হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা মানে বাঙালি হিসেবে যেরকম বসবাস করে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করব, তেমনি বাহির থেকে যখন কোনো লোক আসবে, তার মানে বিশেষ করে ফরেনার, তখন তারাও কিন্তু আমাদের বাংলাদেশটাকে নিয়ে একটা ভালো মানে রিভিউ দিবে তাদের দেশে গিয়ে। সেক্ষেত্রে আমাদের দেশ কিন্তু পর্যটক শিল্প থেকে আপনার অনেক টাকা পয়সা ইনকাম করতে পারে। আর আরেকটা কথা, সেটা হইতেছে আমাদের যে মানে আমাদের বাংলাদেশে ছোট, কিন্তু বাংলাদেশেও কিন্তু দেখার মতো অনেক জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর স্থান আছে, যেগুলা কিন্তু আমাদের দেখা উচিত। আমরা অনেকে বাংলাদেশটা ঠিকভাবে না দেখে ইন্ডিয়াতে যাই, থাইল্যান্ডে যাই, আরও বিভিন্ন দেশে যাই। তো আমার মনে হয় যে আগে আমাদের নিজেদের দেশটাকে দেখতে হবে। যেমন আমাদের দেশের যে বান্দরবনে কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড় আছে। এই পাহাড়ে কিন্তু আপনি মেঘের ছোঁয়া পাবেন, আমি পাইছি, এবং আমি কিন্তু বাংলাদেশটা আগে ঘুরছি। আর সিলেটে চা বাগান আছে, তারপরে আপনার কক্সবাজার তো মানে আছেই, কুয়াকাটা, এরকম অনেক পর্যটক আপনার স্পট আছে। তো সরকার যদি এই পর্যটক শিল্পটার দিকে একটু নজর দেয়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটা ভালো বৈদেশিক মুদ্রা মানে আয় করতে পারে এই পর্যটক শিল্প দিয়ে। আর ব্যাপার হচ্ছে মানে পর্যটকরা যেটা মানে সবথেকে বড় চাওয়া, সেটা হচ্ছে আপনার নিরাপত্তা। তো সিকিম কিন্তু এই নিরাপত্তাটাকে অনেক প্রাধান্য দেয়, যার কারণে পর্যটকরা এখানে এসে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করে। তো বাংলাদেশেও যদি আপনার পর্যটকদেরকে যথেষ্ট নিরাপত্তা যে দেওয়া যায়, সেক্ষেত্রে আমাদের দেশে আশা করি পর্যটক বাড়বে এবং সরকার অনেক বৈদেশিক মুদ্রা আয় করবে। আমাদের দেশের সাজেক কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। সাজেক গেলে কিন্তু অনেকটা মানে ইউরোপের ফিল বলতে গেলে পাওয়া যায়। আবার বান্দরবনের কিছু কিছু এলাকা আছে যেগুলা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওখানে গেলেও ইউরোপের ফিল পাওয়া যায়। বিশেষ করে আপনার নাফাখুম, আমিয়াখুম, এই নদী মানে সাঙ্গু নদী দিয়ে যখন আপনি যাবেন, তখন কিন্তু মনে হবে যে আমরা দেশের বাইরে আছি। একটা ভালো লাগা আসে, ভালো লাগা আপনার কাজ করে। আসলে আমরা যে বলি বাঙালি খারাপ, আসলে বাঙালি কিন্তু খারাপ না। ব্যাপার হইতেছে আপনার বাঙালি বলেন আর ইউরোপীয় যারা আছে তাদের কথাই যদি বলেন, এরাও কিন্তু ভালো ছিল না।
ওই দেশের সরকার সিস্টেম করছে, মানুষ সিস্টেম অনুযায়ী চলতে বাধ্য হইতেছে। যেমন আমরা যারা বাঙালি আছি, আমরা তো ইউরোপে যাই, ওখানে সিস্টেমে আমরা চলি না। তাহলে আমরা যদি খারাপ হইতাম ওইখানে সিস্টেমে তো চলতে পারতাম না। এই সিকিম আসছি বা আপনারা যাবেন, এখানের যে নিয়মকানুন আছে এটা কিন্তু আপনাকে মানতেই হবে, নাহলে কিন্তু আপনার ওরা জরিমানা করবে। তো আসলে সিস্টেমটা ভালো হইতে হবে। তো সিস্টেমটা যদি ভালো হয় সেক্ষেত্রে সব কিছুই সুন্দর হবে, তখন আর বাঙালির উপরে এই বদনামটা থাকবে না যে বাঙালি খারাপ। আমরা তো আমাদের দেশে যখন কোনো প্রোডাক্ট কিনি তখন অবশ্যই দেশি প্রোডাক্ট না খুঁজে আমরা বিদেশি প্রোডাক্টগুলো কিনি। যেমন ইন্ডিয়ান প্রোডাক্ট আছে কি না, কি আমেরিকান প্রোডাক্ট আছে কি না, থাইল্যান্ডের প্রোডাক্ট আছে কি না। আর বিশেষ মানে এই ইন্ডিয়াতে আসলে দেখবেন এরা কিন্তু ওই আপনার ইউরোপ আমেরিকার কোনো প্রোডাক্ট এরা চায় না, দেশি প্রোডাক্ট ব্যবহার করে। তো আমাদের উচিত দেশি প্রোডাক্ট ব্যবহার করা। আর দেশের যারা ফ্যাক্টরি আছেন তাদেরকে একটা কথা বলতে চাই, যারা ম্যানুফ্যাকচারিং করেন, আপনারা যে প্রোডাক্টগুলো তৈরি করেন এইগুলা ভেজাল মিশাবেন না। দেখেন আজকে ভেজাল দেন বিধায় কিন্তু আমরা বাইরের প্রোডাক্ট খুঁজি, আপনাদের অবশ্যই বেচাকেনা কম হইতেছে। তো আপনারা যদি ভেজাল না দেন তাইলে কিন্তু আমরা বাইরের প্রোডাক্ট কিনবো না, আমরা দেশি প্রোডাক্ট কিনবো। ঠিক আছে, আপনারা ভেজাল দিবেন না। যেমন ধরেন আপনার ওই বঙ্গজ যে বিস্কুট, ওই যে চুয়াডাঙ্গায় একসময় এমপি ছিল, সাবেক এমপি মুজাম্মেল, ওনার প্রোডাক্ট কিন্তু ভালো, ওনার প্রোডাক্টে কিন্তু মানে কোনো ভেজাল নাই এবং উনি মানুষও ভালো। বিশেষ করে আবার আকিস যে গ্রুপ আছে ওদের প্রোডাক্টও কিন্তু ভালো। এগুলো কিন্তু আমরা কিনি, এগুলো কিন্তু আমরা খাই। আর ব্যাপার হইতেছে যেটা আমরা ভেজাল পাই, যেটা ভালো না, এইগুলো আমরা বাইরে থেকে কিনি। তো আপনারা ভেজাল দিয়েন না। আসলে দেখেন এই প্রোডাক্টগুলো আপনারা যে বানাইতেছেন এগুলো তো আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজনও খাইতেছে, তো কেন ভেজাল দিবেন? আর আপনারা ফ্রেশ খাবার যদি তৈরি করেন বা প্রোডাক্টটা ফ্রেশ করেন, শুধু খাবার না যে কোনো প্রোডাক্ট, যেমন আরএফএলের প্রোডাক্ট কিন্তু ভালো, মানুষ কিনবে না কেন? ভালো প্রোডাক্ট অবশ্যই কিনবে। আমরা কিন্তু মানে প্লাস্টিক জাতীয় কোনো প্রোডাক্ট কিনলে কিন্তু আমরা মানে আরএফএলের বাইরে যাই না, তাইলে ওদের সেল কিন্তু ভালো হইতেছে। তো অবশ্যই ওরা বেনিফিট করতেছে। আবার আপনার প্রাণের যে আপনার খাবারগুলো আছে এইগুলো কিন্তু আবার মানে আমার মনে হয় না যে অতটা মানসম্মত। তো আরএফএল এরা প্লাস্টিকটা আপনারা ভালো করতেছেন, আপনারা খাবারের মানটাও ভালো করেন, আমরা কিনবো, অবশ্যই কিনবো। এবং আমাদের খাবারটা ভালো হলে কিন্তু আমরা নিজেরা খাইতেছি, প্লাস আপনার দেশের বাইরেও আপনার মানে প্রোডাক্টগুলো যাবে, মানুষ কিনবে। এবং যারা প্রবাসী আছে এরা কিন্তু খুঁজে খুঁজে বাংলাদেশি প্রোডাক্টটা কিনবে। যেমন ইন্ডিয়ানরা কিন্তু যারা দেশের বাইরে থাকে এরা কিন্তু 2-3 কিলোমিটার দূরে হইলেও ওরা ওখানে গিয়ে ইন্ডিয়ান প্রোডাক্টটা কেনে। তো তাদের কিন্তু আলাদা একটা দেশত্ববোধ আছে। কিন্তু আমরা বাংলাদেশি যারা আছি প্রবাসে, আমরাও কিন্তু চাই যে আমাদের দেশটা ডেভেলপ হোক। তো প্রোডাক্ট যদি ভেজাল হয়, কেউ তো চাইবে না যে ভেজাল প্রোডাক্ট আপনার কিনতে, সেটা দেশি হোক বা বিদেশি হোক, কেউ ভেজাল কিনতে চাইবে না। তো আমরা কথা বলতে বলতে কিন্তু এনজি মার্ট চলে এসেছি। আমরা হোটেল বিনে ছিলাম, এটা এনজি মার্কের একেবারে সাথেই, ভালো এবং রিজনেবল প্রাইস। দাম দর করে নেবেন তাহলে কিন্তু রিজনেবল হবে, নাহলে কিন্তু আর রিজনেবল হবে না। মালিক বাঙালি আছে, আর এখান থেকে এনজি মার্ক একেবারেই মানে সাথেই মিডিল পয়েন্টে। হোটেলটা ভালো। তো অনেকক্ষণ বকবক করলাম, অনেকের ভালো লাগছে, অনেকের খারাপ লাগছে। তো অবশ্যই শেয়ার করবেন এবং ফলো করবেন।